আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের উপপাদ্য 30। এটাই এই চ্যাপ্টারের তথা তোমাদের ক্লাস 9 এর শেষ উপপাদ্য। এরপর 31 নম্বর উপপাদ্য ক্লাস 10 এ যে তোমরা পড়বে সেখানে আমরা 50 পর্যন্ত পড়বে। এর আগে আমরা তিনটে উপপাদ্য পড়িয়েছি, এই চ্যাপ্টারে তিনটে উপপাদ্য পড়িয়েছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটার সঙ্গে আরেকটা কি রকম লিংক আছে, একটার সঙ্গে একটা কি রকম যোগসূত্রটা আছে। তো এটাও অবশ্যই আগেরগুলোর মতোই হবে, আগেরগুলোর সঙ্গে একটা তার যোগসূত্র বা একটা কমিউনিকেশন অবশ্যই আছে। আগেরগুলো আশা করছি তোমরা পড়েছো। তো আজকে আমাদের উপপাদ্য 30 এবং খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 9 এর জন্য যতটা না তার থেকেও বেশি হচ্ছে ক্লাস 10 এর জন্য এটা গুরুত্বপূর্ণ। ক্লাস 10 এ প্রচুর কাজে লাগে এই উপপাদ্য 30টা। উপপাদ্য 30 এর বিবৃতিটা শুধু লাগলে আমি এতটা জোর দিয়ে বলতাম না, কিন্তু এটা যেভাবে প্রমাণ করব সেই ওয়েটা বা সেই প্রমাণ মানে সেই পদ্ধতিটা আমাদের অনেক প্রয়োগ বা অনেক উপপাদ্য করতে কাজে লাগবে ক্লাস 10 এ। ঠিক আছে, তাই আশা করছি তোমরা মন দিয়ে শুনবে। তো শুরু করা যাক আমাদের উপপাদ্য 30। আমি স্টেটমেন্টটা বোর্ডে লিখে রেখেছি যে ত্রিভুজের মধ্যমা তিনটি কি সমবিন্দু। তো আমরা যদিও জানি, তবুও একবার একটু বলে দিই যে মধ্যমা কাকে বলবো। মধ্যমা কাকে বলবো? মধ্যমা হচ্ছে কোন মানে বলা হয় সংজ্ঞাটা এইভাবে যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, তাই তো? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশকে আমরা কি বলি? মধ্যমা বলি। ঠিক আছে, মানে ধরো যদি এরকম ত্রিভুজটা আমি আঁকি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু বলতে কোনটা? এর বিপরীত বাহু এইটা। তাহলে এর মধ্যবিন্দু যদি এটা হয়, এটা হয়ে যাবে কি আমাদের? এটা হয়ে যাবে আমাদের তোমার একটা মধ্যমা। আর যদি এরকম লম্ব টানি তখন সেটা কিন্তু উচ্চতা হয়ে যায়। এই মধ্যমা আর উচ্চতার সঙ্গে গোলাবে না। মানে অনেকে দেখবে তোমার মধ্যমা বললে সে শুধু এরকম টেনে দিল, হয়তো এখান থেকে এরকম সোজা টেনে দিল। ঠিক আছে, কিন্তু বিষয়টা বুঝে রাখলে সোজা টানো বা আমাদের একটু বাঁকিয়ে টানলেও কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকবে। কিরকম না, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। তাহলে সেভাবে আমরা কতগুলো আঁকতে পারি? অবশ্যই তিনটে। আবার এই শীর্ষবিন্দু থেকে এখানে, আবার এই শীর্ষবিন্দু থেকে এখানে। ঠিক আছে, তো এটা আমরা ক্লাস 7 এ পড়েছিলাম যে ত্রিভুজের তিনটে মধ্যমা অঙ্কন করা যায় এবং এই মধ্যমা তিনটে একটা বিন্দুতে ছেদ করে, অর্থাৎ তারা সমবিন্দু হয়ে যায়। এটা ক্লাস 7 এ ত্রিভুজের ধর্ম বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বলে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে ছিল এটা কিন্তু। ঠিক আছে, আশপাশে 7 এর বই কারো থাকলে সেখান থেকে নিয়ে তোমরা দেখতে পারো, এটা ওখানে ছিল। সেখানে আমরা এটা পড়েছিলাম যে ত্রিভুজের মধ্যমা তিনটে সমবিন্দু। তার প্রুফটা বা তার প্রমাণটাই আমরা ক্লাস 9 এর উপপাদ্য 30 এ পড়ব। ওকে, তো দেখা যাক কিভাবে এগোনো যায়। প্রথমে একটা ত্রিভুজ আমরা এঁকে নিই। একটা ত্রিভুজ এঁকে নেওয়া যাক। ধরো এবিসি একটা আমি ত্রিভুজ এঁকে নিলাম, এ বি সি। সেই আগেরগুলোর মতো করে প্রমাণটা করব। প্রথমে আমরা দুটো মধ্যমা আগে টেনে নিচ্ছি, একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে সিএফ। ঠিক আছে, বিই আর একটা হচ্ছে সিএফ, দুটো মধ্যমা আমরা টেনে নিলাম এবং ধরে নিচ্ছি তারা জি বিন্দুতে ছেদ করলো। ধরে নিচ্ছি তারা জি বিন্দুতে ছেদ করলো। এজি কে যুক্ত করলাম। এজি কে শুধু যুক্তই করব না, এজি কে আমরা যুক্ত করে বর্ধিত করলাম এবং ধরে নিচ্ছি ওই বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রদত্তটা কি হচ্ছে? ধরি এবিসি একটি ত্রিভুজ যার বিই এবং সিএফ দুটি মধ্যমা, বিই আর সিএফ দুটি কি মধ্যমা, পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এজি কে যুক্ত করে বর্ধিত করলাম, ধরে নিলাম সেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো আমি কিন্তু একবারও বললাম না যে এডিটা মধ্যমা। আমরা যদি দেখাতে পারি যে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, যদি দেখাতে পারি যে এই ডিটা এই বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, তাহলেই বলতে পারবো যে এডিটা একটা মধ্যমা হয়ে যাচ্ছে। দেখো ওই এডিটাও কিন্তু জি বিন্দু দিয়ে গেছে। তাহলে এই দুটো মধ্যমা তো জি বিন্দু দিয়ে পাস করেছিলই, আর আমরা যদি দেখিয়ে দিতে পারি এডিটাও একটা মধ্যমা হয়ে যাবে, তাহলে তিনটে মধ্যমায় জি বিন্দু দিয়ে যাচ্ছে। আর তিনটে সরলরেখাংশ একটা বিন্দু দিয়ে গেলে তার মানে তাদেরকে আমরা কি বলতে পারবো? তাহলে কি হয়ে যাবে? সমবিন্দু হয়ে যাবে। তাহলে আমাদের এখন কাজ হবে বা আমাদের প্রামাণ্য যেটা হবে, সেটা হচ্ছে যে কি দেখানো? প্রামাণ্য যেটা হবে সেটা হচ্ছে তোমার ওই ডি বিন্দুটাকে, প্রামাণ্যটা আমি একটু
করে রাখি, প্রামাণ্য যেটা হবে, প্রামাণ্য হবে কিনা ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, এখন এটা করতে গেলে একটা খুব অঙ্কন গুরুত্বপূর্ণ লাগবে, এক্স্যাক্টলি এই অঙ্কনটাই ক্লাস 10 এ বেশি কাজে লাগে। ঠিক আছে, আমরা এভিয়ানি আমরা ক্লাস 8 এও কিছুটা করে এসেছিলাম। অঙ্কনটা কি দেখো, আমি ডিটাকে একটু ওই ধারে লিখি। ঠিক আছে, ডিটাকে আমি ধারে লিখলাম। অঙ্কনটা হচ্ছে আমরা এই এডি কে এইচ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম, এইচ বিন্দু পর্যন্ত, যাতে করে এই এজি সমান জিএইচ হয়। ঠিক আছে, এজি সমান কত হয়, জিএইচ হয়। এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে এজি সমান জিএইচ হয়। এই অংশটার সঙ্গে এই অংশটা বিএইচ আর হচ্ছে তোমার সিএইচ যুক্ত করে দিলাম। ওকে, তাহলে অঙ্কন কি হলো, অঙ্কনটা হলো কি না এডি কে এইচ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে এজি সমান জিএইচ হয়। বিএইচ আর সিএইচ কি করলাম আমরা, বিএইচ আর সিএইচ যুক্ত করলাম। ওকে, প্রদত্ত প্রামাণ্য অঙ্কন তিনটেই শেষ। নেক্সট আমাদের প্রধান পার্ট প্রমাণে চলে যাব আমরা। প্রথম আমরা শুরু করব এই বিজিসিএইচ এই চতুর্ভুজটাকে দিয়ে শুরু করব। ঠিক আছে, এই চতুর্ভুজটাকে দিয়ে শুরু করব। তো এখন দেখো, প্রথমে আগে বলি, তার আগে এটা বলে দিই যে এ বি এইচ, তাই তো, ত্রিভুজ এ বি এইচ এর আমি বলতে পারবো জিটা এ এইচ বাহুর মধ্যবিন্দু, জি এ এইচ বাহুর মধ্যবিন্দু। যদি বলি কেন, কারণ সেই ভাবেই তো অঙ্কন করেছি যাতে করে এজি সমান জিএইচ হয়। আবার যেহেতু সিএফ টা মধ্যমা ছিল, তাহলে নিশ্চয়ই এফ টা এবি বাহুর মধ্যবিন্দু, সেখান থেকে আমরা বলতে পারবো এফ এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে দেখো এবিএইচ ত্রিভুজে কি পেলাম, দুটি বাহুর মধ্যবিন্দু কে কে, এফ আর জি। আমরা চ্যাপ্টার 9 এ পড়েছি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর কি হয়ে যায়, সমান্তরাল এবং অর্ধেক। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে অতএব এফজি সমান্তরাল কত, এফজি সমান্তরাল বিএইচ। তো এখন যেহেতু মানে এইটা এর সঙ্গে এইটা এর সঙ্গে সমান্তরাল হয়ে গেল। এখন যেহেতু এফজিসি যেহেতু এরা সমরেখ, তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল হওয়ার অর্থই আমরা বলতে পারবো জিসিটাও অবশ্যই কি হয়ে যাবে, এখান থেকে কি বলতে পারবো যে জিসিটা সমান্তরাল হয়ে যাবে কার সঙ্গে, বিএইচ এর সঙ্গে। ঠিক আছে, এবং একই ওয়েতে আমরা ওই দিকের ত্রিভুজটা থেকে ওই দিকের যেটা আছে এসিএইচ, এই ত্রিভুজ এসিএইচ থেকেও আমরা দেখাতে পারবো যে তোমার এইটা সমান্তরাল হয়ে যাচ্ছে কার সঙ্গে, এর সঙ্গে। একই ভাবে কি রকম, তোমার জিটা এইচ বাহুর মধ্যবিন্দু, ইটা এসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু বিটা একটা মধ্যমা ছিল, তাহলে সেখান থেকে বলতে পারবো প্রথমে জিটা কার সঙ্গে, সিএইচ এর সঙ্গে সমান্তরাল, আর জিই হওয়া মানে বিজিটা কার সঙ্গে হয়ে যাবে, সিএইচ এর সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, তাই তো। তাহলে কি হবে, সেখান থেকে আমরা বলতে পারছি কি আমরা, না বিজি সমান্তরাল কত হয়ে যাচ্ছে তোমার, না সিএইচ। ওকে, তাহলে দেখো এই যে তোমার বিজিসিএইচ এমন একটা চতুর্ভুজ পেলাম যার জিসি সমান্তরাল বিএইচ, এটার সঙ্গে এটা সমান্তরাল, ওটাই তো, এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার বিজি সমান্তরাল কত, সিএইচ। অর্থাৎ ওই চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহুই কি পরস্পর সমান্তরাল, আর কোন চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহুই যদি পরস্পর সমান্তরাল হয়, সেটা এখন কি হয়ে যায়, একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে বিজিসিএইচ টা কি হয়ে যাবে, একটা বিজিসিএইচ টা একটা সামান্তরিক হয়ে যাবে। ওকে, তাহলে বিজিসিএইচ একটা কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। এবং দেখো এর এই সামান্তরিকের দুটি কর্ণ, কে দুটি কর্ণ, কিন্তু কে দুটি কর্ণ, একটা হচ্ছে তোমার জিএইচ, আর একটা কে, আর একটা হচ্ছে আমার বিসি। আর আমরা সামান্তরিকের ধর্মে পড়েছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, দ্বিখণ্ডিত করে। তার মানে আমরা বলতে পারবো যে ডি বিন্দুতে কে বিসি বাহু দ্বিখণ্ডিত হয়েছে। তার মানে আমরা এখান থেকে আবারও বলছি, সামান্তরিক দুটো কর্ণ জি এইচ আর বিসি, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে।
এটা একটা উপপাদ্য ছিল 6 নম্বর চ্যাপ্টারে, উল্টে দেখতে পারো। ঠিক আছে, তাহলে যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা কি বলতে পারবো যে অবশ্যই ডি বিন্দু দ্বারা বিসি বাহু কি হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ ডিটা বিসি বাহু কি মধ্যবিন্দু। যখনই ডিটা বিসি বাহু মধ্যবিন্দু তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এডিটা একটা কি হয়ে গেল, অতএব এডিটা একটা মধ্যমা হয়ে গেল। ব্যাস, তাহলে আগে তো দুটো মধ্যমা জি বিন্দুতে ছেদ করেই ছিল, এখন এডিটাও একটা মধ্যমা যে কিনা জি বিন্দুতেই ছেদ করেছে। তার তিনটে মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে, এখন একটা বিন্দুতে, তার মানে তাহলে আমরা কি বলতে পারি যে মধ্যমা তিনটি সমবিন্দু হয়ে যাবে। ওকে, তাহলে প্রমাণে প্রথমে আমরা কি দেখাবো, এটাকে একটা সামান্তরিক দেখাবো। ওই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। ওই খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য 20 সম্ভবত ও সাহায্যে যেটা করেছিলাম, সামান্তরিক হবার পর দুটো কর্ণ যার পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, ওখান থেকে দেখাতে পারবো ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাবে। আর যখন ডি মধ্যবিন্দু মানি এডি মধ্যমা, ব্যাস এডি মধ্যমা হয়ে গেল, মানে আমাদের প্রমাণ শেষ হয়ে গেল। কারণ আগে তো দুটো মধ্যমা ছিলই যারা কিনা জি বিন্দুতে ছেদ করেছিল, এখন আরো একটা মধ্যমা পেলাম যে ওই জি বিন্দু দিয়ে যাচ্ছে, তারপরে তিনটে মধ্যমাই একটা বিন্দু দিয়ে যাচ্ছে, মানে সিলেক্ট হয়ে যাচ্ছে, তোমার এখানে সমরেখা হয়ে যাচ্ছে। এখন আরেকটা যে বিষয় হচ্ছে মানে বলি এর উপর ভিত্তি করি, দেখবে আমরা প্রত্যেকটা উপপাদ্যের সঙ্গে কিছু না কিছু আনুষঙ্গিক শিখেছি। যেমন বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটে যে বিন্দুতে ছেদ করে তাকে পরিকেন্দ্র 27 পড়েছিলাম। 28 পড়েছি আমরা কি না উচ্চতাগুলো বা ওই বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করেছে তাকে লম্ব বিন্দু করেছি। তারপরে কোণগুলোর অন্তর সমদ্বিখণ্ডক উপপাদ্য 29 যেটা বলেছি, কোণগুলোর অন্তর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে তাকে আমরা কি করেছি না তোমার অন্তঃকেন্দ্র করেছি। তারপর আবার ওইখানে একটা পড়েছিলাম যে দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বহিঃকেন্দ্র বলা হয়। এখানে পড়বো এই মধ্যবিন্দুগুলো যে বিন্দুতে ছেদ করে, মানে এই জি বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। ঠিক আছে, জি বিন্দুটাকে ভর কেন্দ্র বা যেটাকে ইংরেজিতে বলা হয় কিনা সেন্ট্রয়েড। অর্থাৎ ত্রিভুজের মধ্য খুব গুরুত্বপূর্ণ, ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে কি বলা হয় তোমার ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড বলা হয়। ঠিক আছে, এবার এখান থেকে আমার আরেকটা জিনিস দেখানোর আছে, দেখো আমি এখান থেকে এই জিনিসটা বলতে পারি কিনা এজি সমান কত জিএইচ, আমরা এইভাবে অঙ্কন করেছিলাম যে এজি সমান কত জিএইচ, তাই তো এইভাবে অঙ্কনটা করেছিলাম। বা এজি সমান জিএইচ এর জায়গায় দেখো বলতে পারি 2 অফ জিডি, জিএইচ এর জায়গায় কত বলতে পারি আমরা 2 অফ কত জিডি, তাই তো নাকি? কেন? কারণ যেহেতু সামান্তরিক প্রমাণ করেছিলাম যার জিএইচ টা একটা কর্ণ ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এই অংশটার সঙ্গে এই অংশটা কি হয়েছে মানে সমান হয়েছে, তাই তো? তাহলে AG এর নিচে যদি আমরা GD কে নিয়ে চলে আসি তাহলে AG বাই GD সমান কত 2/1। তারপর এখান থেকে বলতে পারবো AG GD ইজ ইকুয়াল টু কত 2:1। খুব ইম্পর্টেন্ট একটা করোলারি বা খুব ইম্পর্টেন্ট একটা নোটস বলতে পারো। এখান থেকে দেখো কি বুঝতে পারছি আমরা AG GD সমান কত হয়ে যাচ্ছে 2:1, তাই তো? এটাকে আমি তাহলে এইভাবে বলতে পারি কিনা বলো? চলো আমি নিচেরটা মুছে দিলাম, এটা লাগবে না, আমি এটা মুছে দিলাম। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে ত্রিভুজের জিটা কি, জিটা ছিল ভর কেন্দ্র, জিটা কি ছিল না, জিটা ছিল ভর কেন্দ্র। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি কিনা দেখো তো যে ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে, কেন শীর্ষবিন্দুর দিক থেকে বলছি কারণ আগে এই জিটা আছে, এই জিটা তো 2 মানে 2 একক বলতে পারি, তাই তো? তাহলে ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে। একদম শেখানো বুলির মতো মনে রাখবে এটা, মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলে। ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করে বা শুধু বিভক্ত করে। ঠিক আছে, এই দুটো কথা পুরো মানে মুখস্থ বুলির মতো পুরো যেমন জেনারেল নলেজ আছে সেইভাবে মনে রাখবে কিন্তু। ঠিক আছে, একইভাবে দিক থেকে বলা যেতে পারে যে BG কত, BG GE কত 2:1, বা এখান থেকে বলতে পারবো CG কত তোমার GF কত 2:1। এগুলো এখান থেকে বলাই যেতে পারে। ঠিক আছে, এখান থেকে আরো একটা জিনিস আমি ডিডাক্ট করে দিতে পারি, আরো একটা জিনিস এখান থেকে নির্ণয় করা যেতে পারে।
দেখো AG is to GD কত 2:1 তাই তো। এখন AG আর GD দুটো মিলিয়ে কি হচ্ছে বলো, AG আর GD দুটো মিলিয়ে কিন্তু হচ্ছে আমার AD তাই তো। তাহলে আমরা বলতে পারি AD এর মধ্যে দুজন মিশে আছে, মানে AD এমন একটা মিশ্রণ, সেই মিশ্রণে পড়েছিলাম আনুপাতিক ভাগ আর দেওয়া, সেখানে চলে যাও, সেইভাবে বোঝাচ্ছি আমি। তাহলে AD টা বলতে পারি কার কার, AG আর GD এর মিশ্রণ কি রকম ভাবে মেশানো হয়েছে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে 2:1 অনুপাতে। তাহলে বলো তো দেখি, তাহলে এই হচ্ছে তোমার কত না মনে করো এই টোটালটা কত মনে করো তোমার AD, এখানে আছে G, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 তাই তো, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে তোমার 1। তাহলে আমি এখান থেকে বলতে পারি তাহলে AG সমান কত টোটাল AD ইনটু কত তার আনুপাতিক ভাগার, তো AG এর আনুপাতিক ভাগার কত হবে 2/2 এর আগে কত 3, তারপরে বলতে পারি 2 এর 3 অফ কত AD, যেভাবে আনুপাতিক ভাগারের অঙ্ক করতাম মোট ইনটু, মানে এরকম অঙ্ক করতাম না যে এত লিটার ডেটল জলে, ধরো 10 লিটার ডেটল জলে ডেটল ও জলের পরিমাণের অনুপাত 2:3, ঠিক আছে। তাহলে ডেটলের পরিমাণ কত আর জলের পরিমাণ কত, কি করতাম যে ডেটলের পরিমাণ সমান তার মোট ইনটু তার আনুপাতিক ভাগার। তাহলে এখানে দেখো AG আর GD কে মিশিয়েই তো AD টা তৈরি হয়েছে, তাহলে বলতে পারবো AG সমান কত মোট ইনটু তার আনুপাতিক ভাগার, অর্থাৎ AG সমান কত মানে 2 এর 3 অফ AD, তাহলে এইটা সমান কত হলো না 2 এর 3 অফ AD। মুখস্থ করবে না কিন্তু এই যেটা বলছি এই ফান্ডাটা মনে রাখবে বা থিওরেমটা মনে রাখবে এই জায়গাটা। আর তাহলে একইভাবে কি বলা যেতে পারে, একইভাবে এখান থেকে বলা যেতে পারে GD টা তাহলে কত হবে, GD টা হয়ে যাবে AD ইনটু কত তার আনুপাতিক ভাগার, মানে 1/3, অর্থাৎ এটা সমান কত বলা যেতে পারে 1/3 অফ কত AD, ঠিক আছে। তাহলে AG সমান 2 এর 3 অফ AD আর GD সমান কত 1 এর 3 অফ AD। তাহলে এই ছিল আমাদের উপপাদ্য 30 সংক্রান্ত যাবতীয় যা যা কিছু বিষয় সেটা এগুলো ছিল। ওকে, তাহলে 27, 28, 29, 30 সমস্ত উপপাদ্যগুলোই শেষ হলো। এর সঙ্গে আমাদের আর দুটো প্রয়োগ আছে, সেই দুটো প্রয়োগ করে আমরা আমাদের পরবর্তীতে আবার যে অনুশীলনী হবে সেই অনুশীলনীতে চলে যাব। তোমরা কিন্তু এই চারটি উপপাদ্য আগে খুব ভালো করে পড়ে রাখো, তবে পরবর্তী অনুশীলনীটা বুঝতে সুবিধা হবে। ওয়েল, আজকে ভিডিওটা এখান পর্যন্ত থাকুক, মানে এই টপিকটা এখানেই থাকুক আজকে। নেক্সট দিন আবার অন্য একটা টপিক নিয়ে শুরু করা যাবে। আচ্ছা দেখো, ভেবেছিলাম ওইখানেই শেষ করে দেবো আজকে, কিন্তু এটা একদমই ছোট বা একটু শর্ট পোরশন হয়ে যাচ্ছে, তো সেই জন্য দেখলাম যে তোমার প্রয়োগ যদি দু একটা করিয়ে দেওয়া যেতেই পারে উপপাদ্য 30 এর সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে আমাদের অনুশীলনীটাই শুধু আগে থেকে যাচ্ছে, ঠিক আছে। আর এই ভিডিওটা খুব শর্ট ভার্সনও হয়ে গেছে, একদমই ছোটর মধ্যে মিটে গেছে, তাই এর সঙ্গে দুটো প্রয়োগ বলে দেওয়াই যায়, সেই জন্য আমি নতুন করে আবার দুটো প্রয়োগ করে তোমাদের বলে দিই। এখন দেখো উপপাদ্য 30 শেষের পরে দেখবে আমাদের তিনটে প্রয়োগ আছে, 6, 7, 8 তিনটে আছে। 6টা গুরুত্বপূর্ণ একেবারেই নয়, কিন্তু আমি বাদ দিতে বলবো না, অবশ্যই তোমরা করো, কিন্তু একটু নিজেরা করো বা নিজেরা চেষ্টা করো, অসুবিধা হলে আমাকে ক্লাসে বলো, আমি বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু 7 আর 8 ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, 7 আর 8 ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আমি 7 এর প্রয়োগটা লিখেও রেখেছি, দেখতে পাচ্ছ। কথাটা খুব গুরুত্বপূর্ণ যে একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি কি হবে সমদ্বিবাহু হবে, ঠিক আছে। তো শুরু করা যাক। ধরে নাও এইটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ A B C, দুটো ত্রিভুজ। ওকে, আচ্ছা ছবিটা একটু বড় করে আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের ABC ত্রিভুজ, যার কি বলে যে দুটি মধ্যমা সমান। চলো ধরে নেওয়া যাক যে আমরা এর যে দুটো মধ্যমা তারা কি কে BE আর কত CF, BE আর কত CF, দুটি মধ্যমা আমরা ধরে নিলাম, এবং অবশ্যই এমন ভাবে ধরতে হবে, মানে এটা দেওয়া আছে বলতে পারো, এটা দেওয়া আছে বলতে পারো যে এমন ভাবে ধরে নিচ্ছি যে যাতে করে কত হয়ে যায় BE সমান কত হয়ে যায় CF টা হয়ে যায়, ঠিক আছে। কারণ বলেই দেওয়া আছে দুটি মধ্যমা সমান, আমরা ধরে নিলাম এই দুটো পরস্পর সমান। আমরা যেটা দেখাবো প্রামাণ্যতে, যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে তোমার আমরা প্রামাণ্যতে বা দেখাবো, যা ইচ্ছা বলতে পারি আমরা, প্রামাণ্য বিষয়টা আমাদের হবে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ABC কি না, ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ABC সমদ্বিবাহু হয়ে যাবে, এটা আমরা দেখাবো। ওকে, তো এখন 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ করব, 7 আর 8 এর প্রয়োগ করব। 7 আর 8 এর প্রয়োগ
ধরে নিলাম আমরা প্রথমে প্রদত্ততেই বলে দেবো যে এরা পরস্পরকে কোথায় ছেদ করেছে না ও বিন্দুতে ছেদ করেছে। এখানে অঙ্কন কিছু লাগবে না, সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তাহলে প্রদত্তটা কি হলো একবার বলে দিই। প্রদত্তটা যেটা হলো যে ত্রিভুজ ABC এর BE এবং CF দুটি সমান মধ্যমান যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য কি হবে? ABC ত্রিভুজটা সমদ্বিবাহু হবে। বেশ, এখন দেখো আমরা উপপাদ্য 30 এবং ওই জন্যই আরো বললাম উপপাদ্য 30 খুব কাজে লাগবে বলে। উপপাদ্য 30 আমরা কি পড়ে এসেছি? মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে কি বলা হয় না, সেটাকে বলা হয় তোমার ভর কেন্দ্র, যেটাকে আমরা সচরাচর জি দিয়ে প্রকাশ করি। চলো আমরা এটা জি নাম দিলাম, পুরোটা নাম দিয়ে জি নাম দিলাম, কারণ ভর কেন্দ্রকে সাধারণত জি দিয়ে প্রকাশ করা হয়। এবং ওখানে আমরা পড়ে এসেছি যে ভর কেন্দ্র কি করে? মধ্যভাগে শীর্ষবিন্দুর দিক থেকে 2:3 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ দেখবে ওখানে পড়েছি এটা যে এইটুকুটা সমান 2/3 পুরোটা হয়ে যায়। কেন? সে একই যুক্তি, BG GE কত হবে? 2:1। আর BG আর GE মিলেই তো BE হবে। তাহলে আমরা বলতে পারো BG সমান কত? BG সমান কত বলতে পারো? তাহলে মোট BE ইনটু কত? তার আনুপাতিক ভাগাকার মানে কত হবে? 2/3। এই মাত্র যেটা পড়ে এলাম, ঠিক আছে? তাহলে ওর উপর ভিত্তি করে বলে দিচ্ছি, আমি কথা বাড়াচ্ছি না। তাহলে ওখান থেকে আমরা বলতে পারবো BG সমান কত? বলতে পারি 2/3 কত না BE। আবার একই ভাবে বলতে পারবো CG সমান 2/3 কত? CF। তাই তো? তো এই দুটোকে যদি কম্বাইন করে দিই, এখন যেহেতু B এর সঙ্গে CF সমান, আবার দুজনেরই পাশে যেহেতু তোমার 2/3 আছে, তার মানে দেখো দুটোরই পুরো ডান দিকটা সমান হয়ে যাচ্ছে। যেহেতু BE সমান কত? CF টা দিয়ে দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি বলতো? এই দুটো থেকে বলতে পারি যে অতএব কত? এই দুটো থেকে আমরা বলতে পারি যে BG সমান কত হচ্ছে বলো? BG সমান কত? CG। অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটা সমান। একই যুক্তিতে শুধুমাত্র খালি এটা এক করে দাও। একই যুক্তিতে আমরা বলতে পারবো যে এখানে তোমার আবার কত? GE টা কত হবে? GE টা হয়ে যাবে জাস্ট 2/3 এর জায়গায় কত? 1/3 হয়ে যাবে, তাই তো? আর এদিকে FG টা কত হবে? FG টা হয়ে যাবে 1/3 কত? CF। আবার যেহেতু B এর সঙ্গে CF সমান, দুজনেরই পাশে 1/3 আছে, তারপর এই দুটো থেকে আমরা একই ভাবে কি বলতে পারবো? এই দুটো থেকে আমরা একই ভাবে বলতে পারবো GE সমান কত? FG। এই দুটো বার করে রাখলাম, কাজে লাগবে আমাদের, ঠিক আছে? এবার চলে আসো এই দুটো ত্রিভুজকে নিয়ে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ BGF ও ত্রিভুজ CGE। দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি দুটো কন্ডিশন লেখাই আছে। BG এর সঙ্গে CG সমান মানে এই যে এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, আবার এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা কি ধরনের কোণ? বিপরীত কোণ। ব্যাস, তাহলে আমরা কি পেলাম? দুটো বাহু আর একটা কত পেলাম বলো? কোণ পেলাম। দুটো সমান বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে SAS শর্টে আমি কি বলতে পারবো? যে ত্রিভুজ B কত হচ্ছে বলো? ত্রিভুজ BGF সর্বসম ত্রিভুজ কত হচ্ছে বলো? CGE। ব্যাস, যখনই সর্বসম হয়ে গেল তখন আমরা বলতে পারবো এখান থেকে যে এই BF এর সঙ্গে C টা মানে এইটার সঙ্গে এইটা BF সমান কত? CE সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান। উভয় পক্ষ 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2BF কত বলো? 2CE। অতএব এবার দেখো যেহেতু মানে এটা মধ্যমা ছিল, তার মানে এটা মধ্যবিন্দু, তাহলে BF এটা মধ্যবিন্দু মানে কি? এই অংশটার সঙ্গে এই অংশটা সমান। তাহলে বলতে পারবো যে এই BF এর ডবল মানে কত? এই পুরোটা, তাই তো? তাহলে আমরা 2BF মানে কত বলতে পারি? AB। আর 2CE সরি এটা E হবে এটা, আর 2 অফ CE মানে এর দ্বিগুণ মানে কত? এই পুরোটা, তার মানে কত হচ্ছে? AC। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? ABC এমন একটা ত্রিভুজ যার AB সমান AC মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো? যে ABC ত্রিভুজটা একটা কি ধরনের ত্রিভুজ হয়ে যাচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা সমান, সেটা লিখে রাখবে ওই উপপাদ্য 30 এ যেটা শিখলাম তার উপর ভিত্তি করে। তারপরে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিয়ে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দুটোকে সমান লিখে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করো, ঠিক আছে? 2 দিয়ে গুণ করলে কি চলে আসছে তোমার? AB সমান AC। তার মানে দুটো বাহু সমান মানে তো সেটা কি হয়ে যাচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এই ছিল আমাদের উপপাদ্য, এই সরি প্রয়োগ 7 এর বিষয়বস্তু ছিল এটাই। লাস্ট আরেকটা খালি আজকে বলে দিই, সেটা হচ্ছে যে উপপাদ্য বলছি প্রয়োগ 8টা বলে দেয়া যায়।
দেখো ওই একই আছে, একই পেজে আছে, উপপাদ্য উপপাদ্যই বলছি, প্রয়োগ 8, ঠিক আছে, ওই একই জায়গায় আছে। কি বলছে একটু দেখে নাও ওটা, প্রয়োগ 8 কি বলছে, বলছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি এডি বিই ও সিএ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে, দুটো দিয়েছে, একটা হচ্ছে জিবিসিটা হচ্ছে 1/3 অফ এবিসি আর জিবিডিটা 1/6 অফ কত এবিসি। ছবি না আঁকলে কিছু ক্লিয়ার হবে না, চলো ছবিটা আঁকা যায়। ধরো এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ এ বি সি, যার কিনা তিনটে মধ্যমা, ধরো এই যে এডি বিই আর কত সিএফ, এডি বিই আর সিএফ পরস্পরকে কোথায় ছেদ করেছে, পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমাদেরকে দেখাতে হবে যেটা, সেটা হচ্ছে যে জিবিসি দুটো জিনিস দেখাতে হবে, দুটো। এক নম্বর হচ্ছে তোমার ত্রিভুজ জিবিসি, মানে জিবিসি এটাকে দেখাতে হবে 1/3 অফ কত এবিসি। আর দু নম্বর যেটা দেখাতে হবে ত্রিভুজ জিবিডি সমান 1/6 অফ ত্রিভুজ এবিসি, এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। মানে দেখো জিবিসি এই ধরনের যে ত্রিভুজগুলো আছে জিবিসি, এরকম দেখো তিনটে ত্রিভুজকে জুড়ে দিলেই দেখো তোমার পুরো বড়টা হয়ে যাচ্ছে, দেখো। আর এই যে ছোট ছোট আছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে তোমরা বুঝতে পারছো যে কারণ এটা করতে যাও অঙ্ক করতে যাও কাজে লাগবে, যে এই তিনটে মানে একটু বড় যেগুলো আছে, বড় তিনটে নিলে 1/3 হবে, আর ছোটগুলো 6টা যোগ করলে তবে বড়টা পাবো আমরা, ঠিক আছে। অর্থাৎ এই জিবিসিটা টোটালটার 1/3 অংশ আর জিবিডিটা টোটালটার 1/6 অংশ হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কন কিছু লাগবে না, আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি একদম। এই প্রমাণটা আবার আমরা আগেও কিছুটা করে এসেছি, সেটা কোথায় করে এসেছি বলে দিই। সেটা হচ্ছে আমরা প্রয়োগে চ্যাপ্টার 12 12 নম্বর চ্যাপ্টারে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যে একটা প্রয়োগ করেছিলাম ওখানে, যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। ওটা করেছিলাম, জাস্ট ওর নিচেই আরেকটা প্রয়োগ ছিল, সেই প্রয়োগটার মতো করে এটা অনেকটা হবে, আমি তাও বলে দিচ্ছি কোথায় ছিল। তো চলো যা হয়েছে সেখানে ভুলে গেলাম, যদি সেটাকে ছেড়েই দিই, আমরা এখানে আমাদের মতো করে করি। তো যেহেতু দেখো ওটা, তো ওইটা কিন্তু মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ কি করে না, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এবিসি ত্রিভুজে যেহেতু এডিটা মধ্যমা, ত্রিভুজ এবিসি এর যেহেতু এডিটা কি, এডিটা যেহেতু মধ্যমা, তাহলে আমরা ওখান থেকে কি বলতে পারি, এবিডি ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ কত এসিডি, ঠিক আছে। ক্ষেত্রফলের চিহ্ন দিচ্ছি না, শুধু ত্রিভুজ লিখছি, মানে ক্ষেত্রফলই বোঝাচ্ছে, আলাদা করে আমি মোটা করছি না, ওকে। কারণ মোটা করে দিলে তবে ক্ষেত্রফলটা বোঝায় একদিকটা, শুধু ত্রিভুজ লিখছি মানে ওটা ক্ষেত্রফলই বোঝাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, এবিসি ত্রিভুজে যেহেতু এডিটা মধ্যমা, তাহলে এবিডি এর সঙ্গে এসিডিটা সমান হয়ে গেল। আবার একই ভাবে দেখো ত্রিভুজ জিবিসি এর আবার কি জিডিটা মধ্যমা, তো এর যেহেতু আবার জিডিটা মধ্যমা, তাহলে সেখান থেকে বলতে পারবো কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে কত তোমার ত্রিভুজ জিবিডি সমান ত্রিভুজ কত জিডিসি। এটাকে আমি চলো 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এখন দেখো 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি হবে, এর বাম দিক মাইনাস এর বাম দিক, এর ডান দিক মাইনাস এর ডান দিক, অর্থাৎ ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ কত জিবিডি, ত্রিভুজ এসিডি মাইনাস কত ত্রিভুজ জিডিসি। তো বিয়োগ করলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, বিয়োগ করলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো যে এবিডি মানে দেখো এই পুরোটা, সেখান থেকে যদি আমি এই অংশটা বাদই দিয়ে দিই, তাহলে শুধু এইটা পড়ে থাকছে এজিবি, ত্রিভুজ এজিবি সমান এদিকে কত পড়ে থাকছে, শুধু এই যে এদিকেটা বাদ দিলে কত এদিকেটা পড়ে থাকছে ত্রিভুজ এজিসি, ঠিক আছে। তাহলে আমরা এডি মধ্যমা ধরে কি প্রমাণ করতে পারলাম, এই ত্রিভুজটা আর এজিসি ত্রিভুজটা সমান হচ্ছে। মানে ওই যে তিনটে ত্রিভুজের কথা বলেছিলাম, যে একটু বড় ত্রিভুজ যাদেরকে যোগ করলে আমরা বড় এবিসি ত্রিভুজটা পাবো, ঠিক একই ভাবে ওটা করা দরকার নেই বলেই ছেড়ে দেবো। একই ভাবে আমরা আবার বিই মধ্যমা ধরে দেখাতে পারবো, যে তোমার ধরো এইটা বা সিএফ কে মধ্যমা ধরে দেখাতে পারবে যে এজিবি ত্রিভুজটা
ত্রিভুজটা আবার এই নিচের BGC এর সঙ্গেও সমান হয়ে যাবে, BGC এর সঙ্গেও সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো যদি কম্বাইন করে দিই, তুলনা করি আমরা, তুলনা করলে তাহলে আমরা কি বলতে পারবো, ত্রিভুজ AGB ইজ ইকুয়াল টু কত বলো, ত্রিভুজ BGC ইজ ইকুয়াল টু কত, ত্রিভুজ AGC। ওকে, তাহলে এটা তিনজন পরস্পর সমান হয়ে গেল। এখন এই তিনটাকে যোগ করলে কি হবে বলো, ত্রিভুজ AGB প্লাস ত্রিভুজ BGC প্লাস ত্রিভুজ কত AGC সমান দেখো তোমার বড় ত্রিভুজ ABC টা হয়ে যাবে, দেখো তাই তো। এবার একজনের জায়গায় যদি আরেকজনকে বসিয়ে দেওয়া যায়, একজনের জায়গায় যদি আরেকজনকে বসিয়ে দেওয়া যায়, কেন, কারণ তিনজনই পরস্পর সমান ছিল, তাহলে আমি একজনের জায়গায় তুমি বসিয়ে দিতেই পারি। চলো আমি BGC তে ট্রান্সফার করছি, কারণ প্রমাণে কি আছে BGC বা GBC, তাই তো। তাহলে আমি এই BGC তে ট্রান্সফার করছি, দেখো বসিয়ে দিলে না, দেখো তিনটে BGC চলে আসবে, যেহেতু তারা পরস্পর সমান ছিল। এই যে এখানে লিখেছি তো যে তারা পরস্পর সমান, আশা করছি বুঝতে পারছো। তাহলে কত চলে আসবে, 3 অফ কত চলে আসবে তোমার BGC ইজ ইকুয়াল টু কত, ওদিকে পড়ে থাকবে ABC। তাহলে এখান থেকে কি বলতে পারবো, BGC বাই যেটা ত্রিভুজ কত GBC ইজ ইকুয়াল টু কত, 1/3 অফ ত্রিভুজ ABC। এটা দেখো আমাদের 1 নম্বর প্রমাণ, দেখো 1 নম্বর প্রমাণিত। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রমাণটা এইভাবেই করতে হবে। কিভাবে, প্রথমে একটা AD মধ্যমা ধরে এই ABD তার সঙ্গে সঙ্গে কাকে সমান পেলাম আমরা, এই যে ABD তার সঙ্গে সঙ্গে ACD কে সমান পেলাম। আবার যেহেতু AD মধ্যমা, তাহলে কি অবশ্যই GBC এর GD মধ্যমা হয়ে যাবে, কারণ যেহেতু D টা মধ্যবিন্দু ছিল, সেখান থেকে আরেকটা সম্পর্ক পাবো, একটা থেকে একটাকে বিয়োগ করলে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম। তারপরে BE বা CM কে মধ্যমা ধরে আমরা লিখে দেবো, একইভাবে প্রমাণ করতে পারবো যে তোমার ওই ABG এর সঙ্গে কি GBC টা সমান হবে। তাহলে আলটিমেটলি এই তিনটে ত্রিভুজ, এই তিনটে AGB বা BGC বা AGC এর তিনজনই পরস্পর সমান হয়েছিল। এবার তিনটেকে যোগ করলে যদি বড়টা পাবো, তাহলে বলতে পারি ওখান থেকে তাদের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ GBC টাই বলি যেহেতু প্রমাণে ওটাই আছে, ওটা সমান 1/3 অফ ABC হবে। ঠিক আছে, সেকেন্ড পার্টটার জন্য দেখো, সেকেন্ড পার্টটার জন্য দেখো আমরা বলতে পারি যে ত্রিভুজ GBD, এই যে GBD মানে এইটা, তাই তো। আমরা এইটা সমান কি বলতে পারি, এই টোটালটার অর্ধেক, হাফ অফ ত্রিভুজ কত, হাফ অফ ত্রিভুজ কত GBC। কেন, কারণ এটা তো মধ্যমা ছিল, তো এটা মধ্যবিন্দু, এটা মধ্যমা ছিল, তাহলে বলতেই পারবো এইটুকুটা এই GBC মানে এই টোটালটার কত, এই টোটালটার অর্ধেক বলতেই পারি। কারণ হাফ অফ GBC এর জায়গায় কত বসাতে পারি, GBC এর জায়গায় আমরা বসাতে পারি, GBC এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি, 1/3 অফ ত্রিভুজ কত ABC, গুণ করে দাও, 1 1 1 কত হবে, 3 2 গুণে 6, তাহলে 1/6 অফ কত ABC। তাহলে আমরা কি পেলাম, GBD ইজ ইকুয়াল টু কত, 1/6 অফ কত ABC। এটা আমাদের ছিল কত, সেকেন্ড প্রমাণটা। ঠিক আছে, তাহলে উপপাদ্য 7 আর 8 দুটোই করো, 6টা নিজেরা দেখো। এই পর্যন্তই ছিল আমাদের অনুশীলনের আগে পর্যন্ত এতটুকুই করতে হবে। এরপর আমরা তো অনুশীলনীতে যাব, কিন্তু যা যা পড়ানো হলো, চারটি উপপাদ্য প্রয়োগ যেখানে যা করানো হয়েছে অবশ্যই ভালো করে পড়ো, নাহলে অনুশীলনী বুঝতে অসুবিধা হবে, ক্লাস 10 বুঝতে অসুবিধা হবে। আর বুঝতেই পারছো যে আমি কি এখানে শেষ করছি, মানে এরপর তোমরা ক্লাস 10 এ শুরু করবে। ঠিক আছে, তাহলে অবশ্যই গুরুত্ব দিয়ে এগুলো পড়তে হবে আমাদেরকে, পড়ো। তাহলে আমাদের এই ভিডিওটা আজকে এখান পর্যন্তই কমপ্লিট করে দিলাম একটু বাড়িয়ে, তাহলে নেক্সট দিন আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব। ওকে, আজকে এখান পর্যন্ত।